এবছর বাড়তে পারে হিমঘর ভাড়া, চিন্তা বাড়তে পারে আলু সংরক্ষণকারীদের। তারই আভাস পাওয়া গেল গতকাল প্রেস ক্লাব থেকে। বাংলার হিমঘর মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফে গতকাল 5ই ফেব্রুয়ারি কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। হিমঘর মালিক সংগঠনের রাজ্য নেতৃত্বের তত্ত্বাবধানে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে হিমঘর সংক্রান্ত একাধিক সমস্যার বিষয় উঠে আসে। বর্তমানে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলু রাখতে প্রতি কুইন্টালে 168 টাকা করে ভাড়া দিতে হয় এবং উত্তরবঙ্গে 1 কুইন্টাল আলু রাখতে 172 টাকা ভাড়া দিতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী 1 মার্চ থেকে 30 নভেম্বর পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখা যায়। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বক্তব্য, 2021 সালের পর হিমঘর ভাড়া 1 টাকাও বাড়েনি, কিন্তু মুদ্রাস্ফীতির বাজারে হিমঘর চালানোর আনুষঙ্গিক খরচ বেড়েছে। এমতাবস্থায় ভাড়া না বাড়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন হিমঘর মালিকরা। অভিযোগ উঠছে, দেনার দায়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেক হিমঘর মালিক। এমনকি ব্যাংকের টাকা না মেটাতে পারায় রাজ্যের 20টির কাছাকাছি হিমঘর নিলাম করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বহু হিমঘর মালিক নাকি কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির কাছে তাদের লাইসেন্সও জমা দিয়ে দিয়েছেন। হিমঘর মালিক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলু রাখতে গেলে এবছর থেকে প্রতি কুইন্টালে 168 টাকা নয় 190 টাকা ভাড়া দিতে হবে এবং উত্তরবঙ্গে 172 টাকা নয় 194 টাকা প্রতি কুইন্টাল হিসাবে ভাড়া দিতে হবে। নচেত আগামী দিনে হিমঘর খোলা হবে কিনা তা নিয়ে চলতি মাসেই জরুরি বৈঠকে বসবে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন। হিমঘর মালিক সংগঠনের একজন নেতার বক্তব্য, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কোল্ড স্টোরের ভাড়া ঠিক করে দেয় রাজ্য সরকার। অনেক স্টোর মালিক চায় তাদের হিমঘরকে আধুনিকরণ করতে, কিন্তু অর্থের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। গতকালের এই সাংবাদিক সম্মেলন থেকে স্টোর মালিক সংগঠনের হুঙ্কার সরকারের দৃষ্টি আকর্ষণ করে কিনা এখন সেটাই দেখার বিষয়। এমনিতেই বিগত কয়েক বছর ধরে ক্ষতির সম্মুখীন আলু চাষি ও আলু ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে হিমঘর ভাড়া বাড়লে সমস্যা আরো বাড়বে বলেই মনে করছেন আলু সংরক্ষণকারীরা। গতকালকের সাংবাদিক সম্মেলন বাংলার হিমঘর, আলু বীজ এবং আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে আমরা আজ মুখোমুখি হয়েছি ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য তথা হুগলি জেলার তারকেশ্বর থানার পিয়াসারা এলাকার নূতন সারদা হিমঘরের কর্ণধার প্রত্যুৎ কুমার দাসের। চলুন এখন ওনার কাছে জেনে নেব গুরুত্বপূর্ণ আপডেটগুলি। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রদ্যোৎবাবু নমস্কার। নমস্কার। 5ই ফেব্রুয়ারি যে আপনাদের যে কোল্ড স্টোর ওনার্স অ্যাসোসিয়েশন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন, মূলত এই সাংবাদিক সম্মেলনে কারা কারা উপস্থিত ছিলেন যদি একটু বলেন। আমাদের অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির আপার অ্যাসোসিয়েশন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার, জেলার সব এক্সিকিউটিভ মেম্বার মিলে আজকে প্রেস কনফারেন্স হয়েছে। আচ্ছা, মূলত এই প্রেস কনফারেন্স ডাকার কারণটা কি ছিল? কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? মূলত প্রেস কনফারেন্সটা ডাকার মূল কারণ ছিল যে আমাদের এই হিমঘর শিল্পটা দিনের দিন রুগ্ন হয়ে পড়ছে। বিগত 3 বছর কোনো ভাড়া বাড়ছে না। আমরা যদি মিনিমাম ভাড়া যদি আমরা ডিমান্ড করি 7 থেকে 8% আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে। অতএব সেইটা যদি হয়ে থাকে সে মিনিমাম ভাড়াটাও আমাদের বাড়ছে না। যেমন কর্মচারীদের ডিএ প্রতি 3 মাস ছাড়া ওদের যেমন একটা হয়ে গেছে, ওদের যেমন মৌ চুক্তি আছে যে 3 মাস ছাড়া ওদের মুদ্রাস্ফীতি যা হবে সে অনুযায়ী ডিএ দিতে হবে, ওটা আমাদের ম্যান্ডেটারি দিয়ে দিতে হয়। কিন্তু আমাদের ভাড়াটা কিন্তু সেক্ষেত্রে বাড়ছে না। প্লাস ইলেকট্রিক বিল, রেকারিং এক্সপেন্ডিচার, প্লাস আদার্স। আফটার যে করোনা হলো, করোনার পর আপনারা নিশ্চয়ই বাজারঘাটে যান, দেখবেন প্রত্যেক জিনিসের, ইন্ডাস্ট্রিয়াল জিনিসের দাম কীভাবে বেড়েছে। মাজন, সাবান থেকে আরম্ভ করে বেবি ফুড, এবার সেন্সিটিভ জিনিস সেগুলোও বেড়েছে 3 গুণ পর্যন্ত। কিন্তু আমাদের স্টোর ভাড়া বাড়া তো দূরের কথা, দিনের দিন রুগ্ন হয়ে যাচ্ছে। বছরে 30 থেকে 40টা স্টোর কিন্তু প্রত্যেক বছর কেনা বেচা হচ্ছে, কিন্তু আবার নতুন হচ্ছে সেটা নর্থ বেঙ্গলের হচ্ছে, তারা জানে না বলে, বা সেখানে চাষ ইদানিং বেশি হচ্ছে, যেটা আমাদের 2000 সাল পর্যন্ত আমাদের সাউথ বেঙ্গলেও এটা ছিল ট্রেন্ডটা। কিন্তু 2000 সালের পর দিনের দিন
এই রুগ্ন হয়ে আসছে, স্টোর ভাড়া ঠিকমতো বাড়ছে না। যেহেতু এটা সরকারের দ্বারা নির্ধারিত ভাড়া হয়, এটা আমরা সরকার বাহাদুরকে অনেক অনুনয় বিনয় করছি, কিন্তু আমাদের সেটা সরকারও বিভিন্ন সংগঠন নিয়ে চলেন, এবার তাদেরকেও সব রকম মিলে চালাতে হচ্ছে। কিন্তু যাতে না সরকার বিরোধী যেমন আমরা কোনো কাজ করব না, কিন্তু সরকারেরও দেখা উচিত যে ইন্ডাস্ট্রি বিরোধী কোনো ডিসিশান না নেন। এটা আমাদের সবন্ধ অনুরোধ। আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু নেক্সট জেনারেশন কেউ এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে না। কেউ এই সমস্ত বিষয়গুলো যাতে জানা যায়, সেই জন্য আপনারা আপনাদের কর্তৃপক্ষ মানে ঊর্ধ্বতম নেতৃত্বদের নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করলেন, যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। হ্যাঁ, সরকার দৃষ্টি আকর্ষণ হয়। প্লাস আমাদের কি যতদিন না ভাড়া বাড়বে, আমাদের সরকার যে লাইসেন্স দিয়েছে, লাইসেন্সগুলো আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকের অ্যাসোসিয়েশনের দ্বারা আমরা স্যারেন্ডার করে দেবো, এটাই আমাদের পরিকল্পনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা পাশাপাশি আপনার ইউপি, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিভিন্ন স্টেটে যতদূর আমাদের জানা আছে 210 টাকা থেকে 250 টাকা পার কুইন্টাল ভাড়া। কিন্তু আমাদের এখানে যেহেতু সরকারি নির্ধারিত ভাড়া নির্ধারণ হয়, সেহেতু আমাদের ভাড়া এই লাস্ট 3 বছর কোনো বাড়ছে না। আমি সরকারের কাছে সবেন্দু অনুরোধ করব, আমার সাজেশান হিসাবে দেব, যেমন ডিএ কর্মচারীদের বেড়ে যায় প্রতি 3 মাস ছাড়া, আমাদেরও যে হারে মুদ্রাস্ফীতি বাড়বে প্লাস ব্যাংকের ইন্টারেস্ট বাড়বে, সেটা যেটা সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া বাড়ার নিয়ম, সেই অনুযায়ী যদি প্রত্যেক বছর বেড়ে যায় তাহলে কোনো কিছুই অসুবিধা হবে না। আর আমাদের ইন্ডাস্ট্রিটা যদি কেউ লোন নিয়ে করে, লোনের যে আমরা জমা দিই প্রজেক্ট ব্যালেন্স শিট, এস্টিমেটেড ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট অনুযায়ী যদি কোনো স্টোর তৈরি হয়, কিন্তু সেই স্টোরে এই ভাড়ায় কিন্তু ওভারকাম হবে না। সেই জন্যই 30 থেকে 40টা প্রত্যেক বছর স্টোর বন্ধ হচ্ছে বা অন্যজন কিনছে। কিন্তু যাদের 4-5টা বিজনেস আছে, হয়তো তার একটা ব্যবসায় লাভ হচ্ছে, সেইটা থেকে এটাকে রিকভারি করছে, এই নয় যে সে ভালোভাবে চালাচ্ছে। এই হচ্ছে ইন্ডাস্ট্রির এখনকার অবস্থা। প্লাস মার্কেটে যে ইচ্ছা পড়া আছে, কেনার সময় প্রচুর দাম বেড়ে গেছে। সাউথ বেঙ্গলে যা আলু প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি স্টোর ক্যাপাসিটি হয়ে গেছে, এইটা এখন মূল কারণ হয়ে গেছে। তার জন্য এই স্টোরে প্রত্যেক বছর কেনার সময় দাম বেড়ে যাচ্ছে, স্টোর লোডিংয়ের পর দামটা কমে যাচ্ছে। প্লাস আলু যদি 500 টাকা লোড হয় বা 400 টাকা যদি লোড হয়, আলুটা তখন 8 টাকা কিলো বা 10 টাকা কিলো করে বাংলা হিসেব হয়ে যাচ্ছে। কিন্তু আলুটা যখন স্টোর থেকে বেরোবে প্লাস মার্কেটে যাবে, স্টোর পর্যন্ত রেডি হয়ে 6 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, প্লাস এখানে বিভিন্ন মার্কেট অনুযায়ী ওটা 8 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, 6 থেকে 8 টাকা। কিন্তু যখন ওই 6 থেকে 8 টাকা দামটা বাড়ছে, তখন বলে 10 টাকার আলুটা 8 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু 8 টাকা যে কস্টিং আসছে সেটা কেউ বুঝছে না। তখন সব বিভিন্ন রকম দল, উপদল বা মিডিয়া এগুলোকে অনুসন্ধান করে কেন দামটা বাড়ছে, সেইটা যদি বাজারে ডিক্লারেশন হয় বা খবর প্রচার হয়, তাহলে কিন্তু আলু রেখে কত লাভ হচ্ছে সেটা কেউ অত নিয়ে এটা মাথা ঘামাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। সারা বাংলার চাষিদের যে অবস্থা বা ব্যবসায়ীদের ধরুন যে অবস্থা, আপনি নিজেও আলু চাষ করেন, আলু ব্যবসাও করেন, তো ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে যদি স্টোর ভাড়াটা বৃদ্ধি পায়, যদি পরবর্তীতে ত্রিপাক্ষিক আলোচনা হয়, কারণ এখন তো একা সিদ্ধান্তে হয় না, এখন ব্যবসায়ী সমিতি বা আপনাদের সংগঠন বা সরকার ত্রিপাক্ষিক মিলে সিদ্ধান্তটা নেওয়া হয়, তো এতে মনে হয় না যে সমস্যায় পড়বে চাষিরা? না, সমস্যা বলতে আপনারা এটা হয়তো বলছেন ভাড়াটা বাড়বে, 1 কিলো 10 থেকে 20 পয়সা মাত্র বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের তারকেশ্বরে একটা স্টোর আছে, তারকেশ্বর থেকে বিভিন্ন ধনেখালি, চাঁপাডাঙ্গা, হরিপাল বিভিন্ন জায়গা থেকে আলু এসে স্টোরে লোড হলো, কিন্তু সেই আলুটা যখন কিন্তু সেই চাষি বা কোনো ব্যাপারী সেই আলুটা নিয়ে যায়, সেখানে কিন্তু 3 থেকে 5 টাকা এক্সট্রা তাকে লেভি দিতে হবে, কারণ সেখানে ড্রাই করছে না বলে। এটার ব্যাপারে কিন্তু কারাও কোনো প্রতিবাদ করে না। 30শে নভেম্বরের পর আলু বার করতে গেলে মুটেরাও 2.5 থেকে 3 টাকা নেয়, প্লাস যারা বাচনদার, যারা গ্রেডিং করে
তাদের যেটা 7 থেকে 10 টাকা রেট বিভিন্ন জায়গায়, সেটাও 15 থেকে 20 টাকা হয়ে যায়। এটার ব্যাপারেও কেউ কিন্তু কিছু বলে না। আর 10 থেকে 20 পয়সা কিলোয় ভাড়া বাড়বে 3 বছর ছাড়া, এটা কিন্তু কোনো কিছু ব্যাপার আসে না কো। কারণ এটা কিন্তু একটা বিভিন্ন রকমের বিভিন্ন জনের মতামত, এটাকে হাইলাইট করা বা কোনো সরকার বাহাদুর বা স্টোর মালিককে মেলায়ম করার একটা কিছু তৈরি হয়। কিন্তু এতে কিন্তু ইন্ডাস্ট্রিটা যাতে বাঁচে তার জন্য যদি কেউ কিছু বলে সেটার ক্ষেত্রে কিন্তু ভালো হয়, কারণ 1 কোটি লোক এই ইন্ডাস্ট্রিটার উপর নির্ভর করে। আর একটা বলবো, এই যে করোনা গেল 2 বছর, কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল যে আপনার ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এইটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল। সেখানে ক্ষেত্রে কিন্তু কোনো গাড়ির ইন্ডাস্ট্রি বা আদার্স ইন্ডাস্ট্রি কিন্তু তারা বাঁচায় না। শুনতে পাচ্ছি 50 থেকে 1.5 লাখ মাইনে তাদের ঘরেও ঘর পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ছিল বলে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি প্লাস এগ্রিকালচার ছিল বলে আমরা এটা ওভারকাম করেছি। কিন্তু সবটা ইন্ডাস্ট্রি সব সময় কাজে লাগে না কো। ইন্ডাস্ট্রি থাকবে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের পর মানুষের উদ্বৃত্ত উপায় হলে তবেই আদার্স ইন্ডাস্ট্রিগুলো আমাদের কাজে লাগবে। তাহলে রিলায়েন্স কেন চলে যাচ্ছে অন্যদিকে? সে রিলায়েন্স এখন চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না, সে যাচ্ছে জিওয়, মোবাইল। মানুষ কোন দিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, সে কিন্তু ওটাই যাচ্ছে না কো। এটা কি হচ্ছে, মানুষের এখন শর্ট টার্মে জিনিস এসে গেছে, যে শর্ট টার্মে কি হয়। আমাকে দেখতে হবে লং টার্মে এই ইন্ডাস্ট্রি কীভাবে উন্নতি করা যায়, সেটা সকলের দেখা উচিত। প্রত্যেক নাগরিকের আমাদের কর্তব্য যে একটা ইন্ডাস্ট্রি, একটা সামান্য স্টোর থেকে মাত্র 8 থেকে 10 কোটি টাকা ইনভেস্ট এখন বর্তমান যুগে, যে 10,000 লোক ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে এটা নির্ভরশীল। অতএব এই ইন্ডাস্ট্রিটা যাতে না রুগ্ন হয় তার জন্য সকলের সচেষ্ট থাকা উচিত। নাহলে আগে আলু অভাবী দামে বিক্রি হয়ে যেত, এখন চাষিদের ক্ষমতাও হয়েছে, চাষিরা কোঅপারেটিভে লোন পায়, ব্যাংকে এগ্রিকালচার লোন পায়। এখন আর মহাজনী প্রথাটাও অনেক উঠে গেছে। অতএব এই যে ইন্ডাস্ট্রিটা যাতে বেঁচে থাকে তার জন্য সরকার বাহাদুরকে সবন্ধ অনুরোধ করব, আপনারা এই ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, চাষি ভাইরাও বাঁচে, ব্যবসাদার ভাইরাও বাঁচে, সেই দিকে সচেষ্ট হন। দেখুন, মোটামুটি জিসটা তো আমরা দেখালাম আমার দর্শকদের, প্রথমে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো এখন দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। এটা তো এই সাংবাদিক সম্মেলন তো মনে হয় মোটামুটি সমস্ত চ্যানেলই বোধহয় ইনভাইটেড ছিল। হ্যাঁ, যতদূর সম্ভব ছোট বড় মোটামুটি সমস্ত চ্যানেলে ইনভাইটেড ছিল। তো এবারে আমাকে একটু জানান যে আপনার হুগলি জেলার আপনার বাড়ি তারকেশ্বর, আপনার যে স্টোরটি রয়েছে তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসরাতে, মানে অ্যাকচুয়ালি চাঁপাডাঙ্গা টু তার কলকাতা যেতে যে রোড পড়ছে সেই রোডের ধারে অবস্থিত 26 নম্বর। হ্যাঁ, 26 নম্বর রুটে। তো এখন আপনার এই তারকেশ্বর এলাকাতে আলুর দাম কি রকম যাচ্ছে? নতুন আলু গতকাল ওই পোগরাজ আলু 500 টাকার মধ্যে, বর্তমানে কথা বলছি। হ্যাঁ, বর্তমানে 500 টাকা বস্তা 50 কেজি। আর সুপার 6 বা হেমালিনী আলু হলে 560 থেকে 600 টাকার মধ্যে। মানে এগুলো তো সব ডালা আলু। হ্যাঁ, ডালা আলুর দাম। আর এই নতুন আলুর তো বোধহয় বন্ড ফন্ড তো হয় না, নতুন আলুর বন্ড হয় না, সরাসরি মাঠ থেকে আসে, এখানে মোকামে আসে, মোকাম থেকে মার্কেটে চলে যায়। আচ্ছা, এই যে দামটা বললেন, এটা কি চাষির দাম না পয়েন্ট লোড? চাষির দাম, আর কোনো জায়গা পয়েন্ট লোড যেখানে কস্টিংটা বেশি। হ্যাঁ, আর এটা তো মানে ফুল ডালা হয়ে যায় না? হ্যাঁ, এটা ফুল ডালা। আচ্ছা, এখন মোটামুটি তারকেশ্বর এই আলুগুলো মোটামুটি কোথায় যাচ্ছে? এগুলো কি কলকাতাতেই যাচ্ছে? বেশিরভাগ কলকাতায় যাচ্ছে। আচ্ছা, তো এবারে পাঞ্জাব বীজের কি পরিস্থিতি রয়েছে? মানে আপনাদের ধরুন, আপনি তো বীজ ব্যবসা করেন, তো টোটাল তারকেশ্বরের পাশাপাশি ধরুন প্রত্যেকটা দোকানে বীজ বিক্রি হয়, তারকেশ্বর চাঁপাডাঙ্গা সব জায়গাতে। সেই সমস্ত এলাকা থেকে যারা বীজ কিনে চাষি ভাইরা চাষ করেছেন, সেই গাছের কি পরিস্থিতি যদি একটু বলেন। এবছর পাঞ্জাব বীজের আপাতত কোনো এখন পর্যন্ত কমপ্লেন নাই, যেহেতু আলু বসাবার পর একটা জল হয়ে গেছে। এই জলটা যে ভগবানের আশীর্বাদ না ইউরিয়া, সেটা ভগবানই জানেন। লাস্ট ইয়ারে জল হয়নি বলেই গাছগুলো খারাপ হয়েছিল। প্লাস এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে, এই নয় যে 100% অনুকূল আছে। গাছ আপাতত ভালো আছে, কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে ধসা লেগেছে,
সেটা যারা ভালো ওষুধ দিচ্ছে সেগুলো তেমন কিছু এফেক্ট হচ্ছে না। তারকেশ্বরে কিছু কিছু জায়গা বিচ্ছিন্ন ও কিছু যেগুলো মানার দিকে আলু যেগুলো গাছ প্রচুর হুড়ে গেছে ওষুধ দেয়নি, কিছু কিছু ধরুন 10টা চাষির 1 জনের বা 1.5 জনের হচ্ছে, এটা নেগলেজেবল। আর হচ্ছে যেখানে 8 থেকে 10টা হয়তো ব্লকে আগে জল হয়ে যে আলুটার বীজটা নষ্ট হয়েছিল সেটা মার্কেটে এফেক্ট করবে না, কিন্তু আলু আমরা আশা করছি, শুনেছি যেটা আমাদের বড় সিনিয়র দাদা বা সিনিয়র ব্যবসা বন্ধুদের কাছ থেকে, আকাশে যদি জল হয় আলুর প্রোডাকশান কিন্তু ভালো হয়। কারণ আলু হচ্ছে কদম্ব জাতীয় উদ্ভিদ, কারণ আলু গাছ হলে তার ফসল হবেই বা তার আলু হবেই, এটাই আমাদের বৈজ্ঞানিক ধারণা। কবে থেকে আলু উঠবে আপনাদের এদিকে, মানে স্টোর আলু তো সাধারণত 1 মার্চ থেকে স্টোর খোলে, এবার তার 2-4 দিন আগে থেকে কেউ আগু পেঁচু বসানো থাকে, প্লাস এবারে 2-3টে রোয়েতে আলু বসানো হয়েছে। জল হবে বলে এখন নেটে দেখছে আলু বসানো সবাই হোল্ড করে দিয়েছিল, প্লাস কিছু আগে বসিয়েছিল 50 থেকে 60% আগে বসিয়েছে, তারপর 10% বসিয়ে তারপর 30% বসিয়েছে, 3টে রোয়ে আলু বসিয়েছে। অতএব আলুটা মার্চ মাস ফুল স্টোর লোড হবে। আলু সাউথ বেঙ্গলে যা স্টোর আছে হয়তো ভাববে যে আলু হয়নি করে মার্কেট একটা গুজব উঠবে, কিন্তু আপনারা 30শে মার্চের পরই ডিসিশান নেবেন, কারণ এখন চাষিরাই আলু রাখছে, হয়তো 20% থেকে 30% বিক্রি করছে, কারণ তার খরচ খরচা চালাবার জন্য, কিন্তু চাষিরাই আলু রাখছে মূলত। ওভারঅল কি বার্তা দেবেন আপনি? প্রথমে একজন স্টোর মালিকটা আমি শেষে বলছি, প্রথমে আপনি একজন চাষি, আপনি চাষও করেন, হ্যাঁ চাষি, আলু ব্যবসা করেন, হ্যাঁ প্লাস তারপরে আলু ব্যবসা করতে করতে স্টোর করেছে, এটা আপনি যেটুকু আপনার ট্র্যাক রেকর্ড জানি, কি বার্তা দেবেন আলু চাষিদের উদ্দেশ্যে আর আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে? আলু চাষিদের উপর বার্তা দেবো, আপনারা ফসল ভালো করে ফলান, ওষুধ দিন, নিয়মিত জমির ধারে যান, প্লাস আপনাদের কাছে এগ্রিকালচার অফিসার আছেন তাদের সঙ্গে সুবিধা অসুবিধে আলোচনা করুন, প্লাস যেমন একটা ডাক্তারবাবুর কাছে কোনো ওষুধের রিপ্রেজেন্টেটিভরা এসে বসেন, সেরকম ওষুধের দোকানে যে তাদের সঙ্গে সুপরামর্শ নেবেন, সেটাও চাষিরা। আর 3 মাস যদি আলু বাঁচে, অতএব বছর পাঞ্জাব বীজ আছে, প্রোডাকশান কম হবে বলে মনে করছি না, প্রোডাকশান ঠিক হবে, ভয়ের কোনো কারণ নেই। প্রোডাকশান যদি কম হয় আপনারা দাম পাবেন, অতএব আলু চাষ করুন। আলু থেকে আমাদের এই হুগলি জেলা, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এত পাকা বাড়ি হয়েছে, এত পাকা বাড়ির কৃতিত্ব কিন্তু এই আলু। অতএব আলুটাকে সবাই দাম কমে গেল, কিন্তু পাকা বাড়ির মূল কারিগর কিন্তু এই পটেটো জীবন আছে। পটেটোকে আমরা পচনশীল দ্রব্য বলি, কিন্তু পটেটোর একটা ডেফিনেশান আছে, পটেটো ইজ পেরিসেবল গুডস বাট লাইফ প্রোডাক্ট, এর জীবন আছে। অতএব এই জীবন যখন বেঁচে উঠবে সবাই তখন লাভের হাসি দেখবে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে, আলু ব্যবসায়ীর উদ্দেশ্যে বলবো, আপনারা আলু ব্যবসা করুন। আলু ব্যবসা করে প্রত্যেক চাষির কাছে যে আলুগুলো আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের সঙ্গে যে আপনাদের যে মূল্য নির্ধারণ হয় তার আলুগুলো লোডিং করে দেবেন। সেই লোডিং করে দিলে আপনার সেই চাষি ভাই আপনাকেই আলু দেবে, তার পয়সা নিয়ে নেবেন, বা সে যদি না পয়সা দিতে পারে সে তার 50খানা বন্ড আপনাকে দিয়ে টাকা রিকভার করে দেবে। প্লাস চাষি আপনারা, আমি নিজে অন্তত বলবো, আপনারা যত আলু ট্রেডিং করবেন, এই ট্রেডিং ব্যবসায় কেউ কোনো দিন হাত দিতে পারবে না, সে মরবে না। সে ডালায় আলু বা অন্ধে আলু পাঠিয়ে কিছু টাকা মরে গেল, কিন্তু তাতে কিন্তু মরবেন না। কিন্তু আপনারা ওই লোন নিয়ে, আলুর লোন নিয়ে 1000 বস্তার নিজের টাকা দিয়ে সেই 1000 লোন দিয়ে আবার তস্য করে এতেই হচ্ছে ব্যবসাদাররা লস খান, প্লাস স্টোর মালিকরাও এই লোন দিয়ে তেনারাও লস খাচ্ছেন। স্টোর মালিকদের বার্তা দেবো, আপনারা চাষিদের সুযোগ দিন, ব্যবসাদারদেরও দেবেন, ব্যবসাদারদের বলুন আপনারা চাষিদের মালগুলো আনুন, লোনটা যদি দিতে হয় খুবই নমিনাল লোনটা দিন। অত্যধিক লোন দেওয়ার ফলেই মার্কেটের দামটা কেনার সময় বেড়ে যাচ্ছে, কিন্তু লোডিংয়ের পর দামটা কমে যাচ্ছে। লাস্ট ইয়ার 350 থেকে 450 টাকা লোডেও কোনো প্রফিট হলো না। অতএব প্রত্যেকের একটা স্ট্যাটাসকো মেনটেন করার জন্যও যে ইনকাম দরকার, সেই ইনকামটা
ব্যবসায়ী বন্ধুদের কিন্তু হচ্ছে না। আমরা সব সময় বলি আপনারা ট্রেডিং করুন, ট্রেডিংয়ে যে লাভটা আছে তাতে 5 টাকা হোক 10 টাকা হোক সেটা সলিড লাভ হচ্ছে। আর দেখা যাচ্ছে যে যত বেশি লোন নিয়ে আলু রাখে সেই মার্কেট থেকে আউট হয়ে যায়। আমাদের স্টোরেও তাই, যে যত বেশি লোন দিচ্ছে সে মার্কেট থেকে তত আউট হয়ে যাচ্ছে। অতএব দুটো চেম্বারে যদি একটাও ভর্তি হয় তবু কর্মচারীদের মাইনে ইলেকট্রিক বিলটা চলুক। 3টে চেম্বার আছে, একটা চেম্বার বন্ধ থাক, দুটো চলুক, তাতে কিন্তু তার স্টোরটা হাতছাড়া হবে না। কিন্তু হটো গাড়িটা দেখিয়ে স্টোরটা ফুল লোড করতে হবে বা হটো গাড়িটা দেখিয়ে ফুল লোন দিতে হবে, এই হটো গাড়ির বিজনেস এটা নয়। পটেটো এটা সেনসিটিভ জিনিস, প্রচুর দাম বেড়ে গেলে সরকার এটাকে হস্তক্ষেপ করবেই। আমরা যতই বলি, যেমন পেঁয়াজের দাম বেড়ে গেলে নাসিকে সেখানেও যে হানা দেয়, আমাদের বাংলাতেও সে দেবে। কারণ 11 কোটি বেঙ্গলের লোক সংখ্যা, 10 কোটি এটা হচ্ছে কিনে খায়, 1 কোটি আমরা নির্ভর। অতএব সরকার বাহাদুর, আমরা যতই বলি ওদের সদিচ্ছা থাকলেও আরও 10 কোটি লোকের জন্যে আনএক্সপেক্টেড প্রফিট সরকার কিন্তু পছন্দ করবে না, এটাই সবার কাছে বলবো। আর হ্যাঁ, নাম্বারটা বলবো। আর আলু বীজ সম্পর্কে আর একটা বলবো, পাঞ্জাবে আলু বীজ, যেহেতু এবছর লাস্ট ইয়ার 22 সালে আলুতে বীজে প্রচুর লস হওয়ার ফলে আলু বীজের দাম পাঞ্জাবে একটা রিজনেবল ছিল। ছোট কোম্পানি ছিল 1000-এর নিচে, বড় কোম্পানি ছিল 1500-র নিচে, জ্যোতি আলু বলছি। আর চন্দ্রমুখী 1500 থেকে 2000-এর মধ্যে। এই দামটা থাকার ফলে বাংলায় এবছর পাঞ্জাব বীজটা চাষিরা কিন্তু সাদরে গ্রহণ করেছেন। এবছর কিন্তু যেহেতু বাংলা চাষ ব্যাপারীদের কিছু লাভ হয়েছে, পাঞ্জাবিরা ডিসেম্বর থেকেই একবারে কোমর বেঁধে নেমেছে যে 500 থেকে 700 টাকা প্যাকেটে বা 1000 টাকা প্যাকেটে এখন থেকে দাম বেশি হাঁকছে। না, আজকের দিনে দাঁড়িয়ে ডিসেম্বর এখনও আলু তাদের তৈরি হয় না, ফরওয়ার্ড সেল হচ্ছে। কিন্তু আমাদের বাংলায় সুমঙ্গল বলে একটা কোম্পানি উঠেছিল যে আলু রাখলে স্টোরে এত লাভ হবে, এত লাভ হবে। কিন্তু পাঞ্জাবিরা এই ব্যবসাটা করছে, আমাদের বাঙালিরাও ব্যবসাদাররা ব্যবসা করছে এই ফরওয়ার্ড সেলিং। এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের কিন্তু অর্ডার নেই, কিন্তু আমাদের সুমঙ্গল যেটা করেছিল সেটা রিজার্ভ ব্যাংক থেকে বন্ধ করে দিল। আমাদেরও সরকার বাহাদুরকে বলবো, এই ফরওয়ার্ড ট্রেডিংটা যেহেতু এখনও আলু হয়নি, মার্চ মাসের আগে কোনো আলু পাঞ্জাবে হচ্ছে না, ডিসেম্বর থেকে একটা হাওয়া দিয়ে টাকা তুলে নিচ্ছে। এই টাকা তুলে নিয়ে আমাদের টাকায় তারা আবার পাঞ্জাবিদের কাছ থেকে আলু কিনে ছোট ছোট ফার্মের সঙ্গে আমাদের টাকায় তাদের ব্যবসা হয়ে যাচ্ছে, তারা মাঝখান থেকে প্রফিট করে নিচ্ছে। এইভাবে আলুর দামটা বেড়ে যাচ্ছে। আমাদের যারা আলু কিনছে তাদেরকেও বারণ করব, আপনারা এপ্রিলের আগে স্টোর লোড না, সেই স্টোর লোডের হয়ে যাওয়ার পর আপনারা আলু বুক করবেন। আর যদি কোনো কারণে ফুড আলু নভেম্বর মাসে মার্কেট বিপর্যয় ঘটে, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এই ফরওয়ার্ড আলু কেনার মাসুল দিতে হবে। অতএব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফোন নাম্বার সারদা আলু বীজ ভান্ডার, স্টোরের নাম নূতন সারদা হিমঘর, 9434011411। নমস্কার, ধন্যবাদ। সরকার বলবেন, সরকার সাধারণত আমাদের পয়লা মার্চ থেকে ধরছে এটা, প্লাস আমাদের অ্যাসোসিয়েশনেরও একটা নিয়ম কানুন আছে, কারণ সেখান থেকেও আমাদের কিছু সুবিধে অসুবিধে নিতে হয়। বা হ্যাঁ, প্লাস আলুটা পুরো ন্যাচারাল ক্যালামিটির উপর নির্ভর। ন্যাচারাল ক্যালামিটি থাকলে প্রোডাকশান আশা করছি ভালো হবে। এবছর 4,95,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে বেঙ্গলে। অতএব ভয়ের কিছু নেই, আলু হবেই। অতএব সবাই আলুর দামও চাষিরা পাবে, এটাও আশা করছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইন্ডিয়া পটেটোকেও ধন্যবাদ। ইন্ডিয়া পটেটো লড়ে যাচ্ছেন চাষিদের স্বার্থে, ব্যবসায়ীর স্বার্থে। আর যাতে স্টোর অ্যাসোসিয়েশন যেটা দরবার করছে বা তাদের যে রুগ্ন অবস্থা হচ্ছে, সেটার জন্য আপনারা একটু দেখবেন। সবাইকে নিই তো আমরা,
অতএব সবাই যাতে আমরা টিকে থাকি তার জন্য সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।